২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর আপনাকে আসলে দেশ থেকে চলে যেতে হয়েছিল। এবার আপনি এরকম কোনো কিছু আশঙ্কা করছেন কিনা, যদি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার না থাকে তাহলে এবারও আপনাকে দেশ থেকে চলে যেতে হতে পারে? অবস্থাটা কিরকম সেটা দিয়ে যদি আমরা আসলে শুরু করি, গুম, খুন, বাংলাদেশের রাজনীতির বর্তমান হাল অবস্থা। জনাব শামীম ওসমান। জি খালেদ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন, আমি সেটার উত্তরটা যদি দেই, তার আগে আমি অ্যাকচুয়ালি অন্য একটা কথা বলতে চেয়েছিলাম। ওই কথা আমি পরে আসবো। যেহেতু আপনি বলছেন যে এই প্রশ্নটা এসছে ২০০১-এর পরে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে। ইট ইজ ট্রু যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে, এবং আমি যে দেশ ছেড়ে গেছি সেটা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে। কারণ আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি একজন প্রতিযোদ্ধার সাংবাদিক। এখানে আমাদের ফারুক ভাই আছেন, যাকে ব্যক্তিগতভাবে আমি শ্রদ্ধা করি। এই কারণে শ্রদ্ধা করি যে উনি মুক্তিযুদ্ধটা নারায়ণগঞ্জ থেকে শুরু করেছিলেন। বিএনপির নেতা হিসাবে না, শুধু একজন মানুষ হিসাবে এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে, মুক্তিযোদ্ধার পরিবার হিসাবে আমি তাকে সম্মান করি এবং আশা করি যে আমরা বিতর্ক না যেয়ে আমরা সত্য কথাটা বলার চেষ্টা করব। তো সেইখানে যে বিষয়টা হচ্ছে যে, আপনার খুব স্পষ্ট মনে আছে যে ২০০১-এর আগে আমি নারায়ণগঞ্জে সারা বাংলাদেশের বুদ্ধিজীবী বলতে কবি শামসুর রহমান সাহেব, প্রফেসর কবি চৌধুরী স্যার, মান্নান স্যার, মানে এই ধরনের যারা, বিচারপতি কে এম সোহান স্যার, ওনাদেরকে নিয়ে প্রায় ৬৫ জন বুদ্ধিজীবী, যারা বুদ্ধি বিক্রি করে খেতেন না, হ্যাঁ, যারা সত্যিকারই বিদ্যুদীপ্ত মানুষ ছিলেন, তাদেরকে নিয়ে নারায়ণগঞ্জে একটি অনুষ্ঠান করেছিলাম জাহানারি ইমামের স্মরণে। তো ওইখানে তুরাম করে যে একটা ভবন হওয়ার কথা ছিল আর্টস ফ্যাকাল্টি আমার পিতার নামে, কে এম শামসুজ্জোহার নামে। তো ওইটা তখন সবাই বলেন, তো জাহানারি ইমামকে আমি ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা করতাম একজন মুক্তিযোদ্ধার মা হিসাবে, এবং আমার মনে হয় ফারুক ভাইও শ্রদ্ধা করবেন, যদিও বিএনপির আমলে উনি প্রচন্ডভাবে নির্যাতিত হয়েছেন ক্যান্সারের রোগী হওয়ার পরেও। তো সেইখানে আমরা ওনার নামে ভবন করি, এবং সেই দিন ওই ভবনটা করার পর একটা বিশাল সমাবেশ হয়, ইয়াং জেনারেশনের সমাবেশ। সেই সমাবেশে স্যাররা যারা ছিলেন, যাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং সারা জীবন করব, এর মধ্যে আমার মনে আছে কবি চৌধুরী স্যার উনি কেঁদে দিয়েছিলেন, আমার মামা হাসান ইমাম সাহেব কেঁদে দিয়েছিলেন, দিয়ে বলেছিলাম এখান থেকে শুরু করো, যেহেতু নারায়ণগঞ্জে আওয়ামী লীগের শুরু হয়েছে, এখান থেকে শুরু করো। আমরা কি চান? বলে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কথা বলো। তখন আমরা বলেছিলাম যারা ৩০ লক্ষ মানুষের জীবন নিয়েছে, ২ লক্ষ মানুষের সম্ভ্রম নিয়েছে, ওই গোলাম আজম গং, শুধুমাত্র এই গোলাম আজম গং কথাটা উচ্চারণ করেছিলাম, যে তাদের এই নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে প্রবেশ নিষিদ্ধ। এই কথা বলার পরিপ্রেক্ষিতে কিন্তু ২০০১-এর ১৬ই জুনে, এরপর আপনি দেখবেন তার কিছুদিন পরে জামাতের গোলাম আজম ৩ জায়গায় ঢুকতে যান, মুন্সিগঞ্জ, নরসিংদী ঢুকতে পারেন নাই। তখন জামাতের মজলিসে শুরা মিটিং করে, মিটিং করার পরে জামাতের শামীম ভাই, আজম সাহেবকে, শামীম ভাই আপনি আসছেন এবং ফারুক ভাই আসছেন, সেজন্য আমাদের অনেক প্রশ্ন আছে। আপনি যদি একটু সংক্ষেপে বলতেন, আমাদের আসলে প্রশ্নের শুরু শেষ নাই, এত প্রশ্ন আপনার কাছে, ফারুক ভাইয়ের কাছে। জি 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 আমি চেষ্টা করব যে মানে তাড়াতাড়ি শেষ করতে, কিন্তু আমি যদি সাবজেক্টটা বলতে না পারি তাহলে তো উত্তরটা দিতে পারবো না, তাই না? জি জি। তো থিং ইজ লাইক দ্যাট। তো যাই হোক, পরে নিজামী সাহেবকে ইয়ে করা হয়, জামাত ইসলামের আমির তৈরি করা হয়, এবং তারপরে আমাকে দলের থেকে জানানো হয়, সরকার প্রধান থেকে প্রধানমন্ত্রী জানান যে আমার উপরে হামলা হবে, আমাকে ঢাকা থেকে বলা হয়। আমি সেটা শুনি নাই, আমি ভেবেছিলাম যে ওরা সামনের থেকে মারবে, তো মুক্তিযুদ্ধের সন্তান তো সামনের থেকে মারলে ফেস করতাম। কিন্তু নারায়ণগঞ্জে ২০০১-এর ১৬ই জুনে বোমা হামলা হয়, যেখানে ২০ জন মানুষ নিহত হয়, এবং আমার এই হাতটা খুলে যায়, বা পাটা অচল হয়ে যায়, আমি পঙ্গু হয়ে যাই, এবং সেই শক্তি তখন ক্ষমতায় আসে। এবং আপনি শুনে অবাক হবেন, আপনি একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, আপনি আইনের ছাত্র, আমিও আইনের ছাত্র। এই বোমা হামলা যেটা আমার উপরে ঘটিয়েছিল, এবং যখন জ্ঞান ফেরার পরে আমি একটা কথাই বলেছিলাম যে শেখ হাসিনাকে বাঁচান, তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন যে আমরা নাকি আমাদের বোমা হামলা নিজেরাই ঘটিয়েছি, কারণ জাতির পিতা কন্যা শেখ হাসিনার পরিবারের নিরাপত্তা আইন পাশ করার জন্য। এবং ১৬ই জুনের এই বোমা হামলার ঘটনা যখন বিএনপি ক্ষমতায় আসে, তখন কিন্তু আমাদের উপরই চাপিয়ে দেওয়া হয়েছিল, শুধু আমার উপরে না, আমার বাড়ির বউ, ভাবি, মেয়ে, ছেলে, ভাই, সবার উপরে চাপানো হয়েছিল। এই শক্তি, আমার মনে হয় যে আপনার প্রশ্ন উত্তর ক্লিয়ার। আমার মনে হয় আমার বক্তব্য পুরো ক্লিয়ার। আমি আপনার কাছে প্রশ্ন নিয়ে আসবো, তার আগে আমি একটু জনাব জয়নুল ফারুক আপনার কাছ থেকে একটু জানতে চাই যে, জনাব জয়নুল ফারুক, গুম খুন নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে, এখন বলা হচ্ছে জাতিসংঘের তালিকা, নানা ধরনের কিছু। আমার প্রশ্ন শুধু মানে
বিভিন্ন সময় দেখা গেছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপর, এমনকি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর অনেক আক্রমণ হয়েছে, যে আক্রমণ আসলে প্রাণঘাতী ঘটেছে। এরকম একটি আক্রমণের কথা আসলে জনাব শামীম ওসমান এরকম বললেন। আপনার কাছে কি মনে হয় যে এই আক্রমণগুলির কারণ কি? মানে আওয়ামী লীগের উপর এত কার আক্রোশ যে 2001 সালের 16 জুন নেটের মধ্যে শামীম ওসমানের জনসভার মধ্যে বোমা মারতে হবে, 2004-এর 21 আগস্ট করতে হবে, দলীয় অফিসে কিবরিয়া সাহেবের মারতে হবে, আসানুল্লাহ মাস্টারকে মারতে হবে। মানে এটা কার আক্রোশ? আমরা অনেক সময় শুনেছি যে বিএনপি ক্ষমতা থাকলে বিএনপি বলে যে এটি আসলে আওয়ামী লীগরা নিজেরা করে। আপনার মতামত একটু শুনতে চাই মূল গুম খুনে যাওয়ার আগে, জনাব জয়নুল ফারুক। খালেদ মহিউদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ। অনেকদিন পর আপনার এই অনুষ্ঠানে আসতে পেরে এবং আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা জানি না। সে খালেদ মহিউদ্দিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মহিউদ্দিন আছেন, না এখন আমার থেকে অনেক দূরে 4 ঘন্টার সময়ের ব্যবধানে যিনি বাস করছেন বনে। এবং আপনার এই ডিডাব বাংলার এই অনুষ্ঠানে আর একবার আসার সৌভাগ্য আমার হয়েছে। তো অনেক পরিবর্তন, অনেক, আশা করি আমার কথাগুলো মনে কষ্ট নেবেন না। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আপনার আমন্ত্রণে শামীম ওসমানের সাথে বহুবার দেখা হয়েছে। তখনকার প্রশ্ন আর এখনকার প্রশ্নের একটা মিল পাচ্ছে আজকে, জানি না অতীতে আপনার সবগুলো আমি দেখি। 2001 সালে শামীম ওসমানকে কেন চলে যেতে হলো তার উত্তর উনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনি বলেছেন আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের উপর, এবং আওয়ামী লীগের কয়েকজন নেতার নাম উল্লেখ করেছেন, তাদের উপর আক্রমণ করা হয় কেন, এর কারণ কি? একটু আগে শামীম সাহেব একজন বিজ্ঞ নেতা, পার্লামেন্টে কয়েকবার সদস্য হয়েছেন এবং বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ একজন, একটু আগে খালেদা জিয়ার নাম উল্লেখ করেছেন। আমি অনুরোধ জানাবো, বন্দী অবস্থায় খালেদা জিয়াকে আপনারা বলেন বাইরে যেতে দিবেন না, আবার বন্দী অবস্থায় একটা নেত্রীর নাম উল্লেখ করাটা রাজনৈতিক দূরদর্শিতা বলে আমি মনে করি না। তাই আমি অনুরোধ জানাবো, এমন প্রশ্ন আপনিও করবেন না, এমন প্রশ্নের উত্তরে যেন আমার নেত্রীর নামটা না আসে। কারণ আমি বলতে চাই, আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, একটু আগে শামীম সাহেব বলেছে আমার ছাত্র জীবনের শুরু, মানে মুক্তিযুদ্ধের শুরু ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জকে আমি অন্তর দিয়ে ভালোবাসি, অন্তর দিয়ে। আমার হাতে মাসার প্রেক্ষে গিয়ে ছোট ভাই মাসার চলে গেল পৃথিবী ছেড়ে, সেই রাজাকার আলবদর এবং সেনাবাহিনীর গুলিতে। সে দৃশ্য এখনো মনে নারায়ণগঞ্জকে ভালোবাসি। শামীম ওসমান কোন পরিবারের ছেলে সেটাও আমি জানি। আমি তার পরিবারকে কোনোদিনও কোনো অবস্থায় সমালোচনা করতে চাই না, আওয়ামী লীগকে সমালোচনা করতে চাই। যে আওয়ামী লীগ বলে যে দেশের স্বাধীনতার তাদের আহ্বানে হয়েছে, যে স্বাধীনতার সপক্ষের লোক, গণতন্ত্রে বিশ্বাসী লোক, গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে স্বায়ত্ত শাসনের জন্য, 69-এর গণ আন্দোলন দেখেছি, 70-এর খালেদ মহিউদ্দিন, একটু আমাকে 1 মিনিট সময় দিতে হবে। সেই কারণে আমি বলতে চাই যে আওয়ামী লীগ গণতন্ত্র নিজ হাতে হত্যা করতে পারে। যে সরকার প্রধান তখন গোলাম মোস্তফাকে লক্ষ্য করে বলতে পারে, গোলাম মোস্তফা আমার কম্বলটা কোথায়, তো তাদের বিরুদ্ধে আমরা কেন যাব? কেন জামাতে ইসলাম গিয়েছে সেটা জামাতে ইসলাম বুঝতে পারে, যদি জামাতে ইসলাম করে থাকে। কিন্তু বিএনপি গঠনতন্ত্রমূলক রাজনীতি করে, বিএনপি সংবিধানের রাজনীতি করে, বিএনপি প্রত্যেক হত্যাকাণ্ডকে নিন্দা করে, ঘৃণা করে। গ্রেনেড হামলায় বেগম খালেদা জিয়াকে যেতে দেন নাই, এই কথাও আপনার মনে আছে। থ্যাংক ইউ। ফারুক ভাইয়ের বক্তব্য পরিষ্কার। আমরা আজকের যে মূল আলোচনা, সেই মূল আলোচনায় ফিরে আসি। শামীম ভাই, গুম
আসলে বলা হচ্ছে যে বর্তমান সরকার গুমের সাথেই নাই, কিন্তু আমার মনে আছে শাহীন ভাই আপনি যেহেতু বললেন সেহেতু আমিও একটু বলি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এসেই আপনি সবার আগে আমাকে ইন্টারভিউ দিতে সময় আপনি র্যাবের কিছু কার্যক্রমের কথা আপনারা বলেছিলেন। আমি আসলে আপনাকে প্রশ্ন করতে গিয়ে আমি প্রায় অবাক হয়েছিলাম যে আপনি এইসব কথা প্রকাশ্যে বলছেন। আমার ধারণা বাংলাদেশে গুরুত্বপূর্ণ রাজনীতিবিদদের মধ্যে আপনিই প্রথম র্যাব, গুম, খুন সেগুলি পাশাপাশি বলেছেন। এখনকার গুম খুন নিয়ে আপনি আসলে কি বলবেন, যে সরকারের জায়গা থেকে এটি বারবার অস্বীকার করা হচ্ছে কিন্তু এটি একটি বাস্তবতা, এই বাস্তবতাকে শামীম ওসমান কিভাবে দেখে আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলতেন। জি খালেদ ভাই, আপনার অনুষ্ঠানটার নাম হচ্ছে যে খালেদ মহিউদ্দিন জানতে চায়, এটা আপনার অনুষ্ঠানের নাম, তাই না? আর আমি আমার বক্তব্যটা হচ্ছে আমি খালেদ মহিউদ্দিন সাহেবকে কিছু বলতে চাই। হ্যাঁ, আপনি জার্মানে আছেন, পৃথিবীর একটা সুন্দর দেশে আছেন, আপনার সে দেওয়ার জায়গা আছে। আমি আপনার প্রশ্ন উত্তরটা দেওয়ার আগে আমি আমাদের গর্ব করার কয়েকটা বিষয় বলতে চাই। আজকে দেশটা তো আমার আপনার সবার, ফারুক ভাইয়ের সবার, আমাদের দেশে। এখানে আমাদের বাচ্চারা ভবিষ্যতে থাকবে, বড় হবে। দেশের সম্মান যদি বৃদ্ধি পায়, আমাদের সবার সম্মান বৃদ্ধি পাবে। আমরা কোনো খারাপ জিনিসকে আমরা আশা করি না। আমার যে বক্তব্যটা হচ্ছে যে আমাদের বিভিন্ন বাহিনী নিয়ে কথা হচ্ছে, যে খুন নিয়ে কথা হচ্ছে, আমিও বলেছি, আমি বলবো আবার আপনাকে, আপনার সামনেই বলবো। আমি কোনো কিছু গোপন করে কথা বলতে শিখি নেই, কারণ আমি ওইটুকু সাহস আছে, আমি শেখ হাসিনার কর্মী, জাতির পিতার, সাদাকে সাদা বলার, কালাকে কালো বলার। বাট আমার তার আগে আপনার মাধ্যমে খালেদ ভাই, আমি কালকে বাঁচব না জানি না, আপনি একটা ভালো জায়গায় আছেন, জার্মানি একটা ডয়েচ টেলিভিশনের সাথে আছেন। আমি আপনার কাছে অ্যাপিল করছি, রিকোয়েস্ট করছি এই বিষয়টা তুলে ধরার জন্য, যে আজকে বাংলাদেশের আমাদের প্রতিরক্ষা বাহিনী, আমাদের সেনাবাহিনী, আমাদের বিমান বাহিনী, আমাদের পুলিশ, আমাদের বিজিবি, আমাদের র্যাবকে নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন গত 4-5 দিন আগে বাংলাদেশের আমাদের শান্তি রক্ষা করতে যে 3 জন সেনাবাহিনী সদস্য নিহত হয়েছেন। আমি তাদেরকে প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। সৈনিক শরীফ হোসেন, সৈনিক জসিমউদ্দিন, সৈনিক জাহাঙ্গীর আলম, আর টহল কমান্ডার মেজর আশরাফুল হক সাহেব আহত হয়েছেন। জি, আজকে আপনার কাছে আমার একটা প্রশ্ন, না জাতির, পৃথিবীর, বিশ্বের কাছে প্রশ্ন। শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়, এমন এমন লোকও আছেন যারা শান্তির সাথে জড়িতই না, কিন্তু তারা নোবেল পুরস্কার পান। আমি কোনো ব্যক্তির কথা বলবো না, বাট আমি খালেদ মহিউদ্দিন সাহেবকে বলতে চাই যে এই ভয়েস রেইজ করার জন্য, যে আমার বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর পৃথিবীর শান্তির জন্য, এই বিশ্বের শান্তির জন্য আমার গর্ব, আমার বাহিনী 139 জন মানুষ জীবন দিয়েছে, 139 জন মানুষ। আমার মনে হয় যে শাহীন ভাই আপনার বক্তব্য এই অনুষ্ঠানের মধ্যে পরিষ্কার, এবং কেউ এটা নিয়ে আসলে দ্বিধা করবে না। কিন্তু আমরা যদি আজকে না আমাকে যদি বলতে না দেন, আমি আর বলবোই না। জি, আমাকে কথা বলতে দেন, বিকজ ইট ইজ মাই ফিলিংস। এটা আমার দেশপ্রেম, এটা আমার ভালোবাসা দেশের প্রতি। এবং ইনজুর্ড হয়েছে 237 জন। এইখানে আমি যেটা বলতে চাই, আমি, আপনি, ফারুক ভাই, কিংবা আমরা সকলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কেন বলতে পারবো না যে আমার প্রতিরক্ষা বাহিনীকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হোক? ওকে, আমরা বললাম, আমরা কেন বলতে পারবো না? আমরা বললাম শান্তির জন্য জীবন হয়। আমি আশা করি যে এই বিষয়ে আপনি কথা বলবেন। আমাদের দেশে আজকে যে প্রশ্নটা আপনি করেছেন গুম খুনের ব্যাপারে, আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, জাতির, আপনি নিশ্চয়ই অবগত আছেন, জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে একটা প্রেস কনফারেন্স করেছেন। এই প্রেস কনফারেন্সে উনি গুম প্রসঙ্গে জাতির পিতা, আমি পেপারের কাটিং থেকে বলছি, মানে রেকর্ড করে বলছি, গুম প্রসঙ্গে জাতির পিতা কন্যা শেখ হাসিনা বলেন, কয়েকটি আন্তর্জাতিক সংস্থা গুম খুন নিয়ে কথা বলে, গুমের হিসেবে দেখা যায় গেল সবচেয়ে বেশি গুম জিয়াউর রহমানের আমলে, তারপর থেকেই তো চলছে। আমরা যখন তালিকা চাইলাম 76 জনের নাম দেওয়া হলো, এর মধ্যে এমনও আছে আরেকজনকে শায়েস্তা করতে মাকে লুকিয়ে রেখেছে, কেউ বোনকে লুকিয়ে রেখেছে, আবার দেখা গেছে একজন ঢাকা থেকে চলে গেলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কি আপনার বক্তব্য? প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কালকে আমরা শুনেছি, আমরা রিপোর্ট করে শেষ করে দিলে। জি জি জি, আপনি শুনেছেন, আপনার সমস্ত দর্শক তো শুনে নেই, তাই না? তো ভারতে পলাতক আছেন, এটা কেমন করে হয়? এমনও হয়েছে যে তালিকায় নাম আছে কিন্তু লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রে, সেই বিষয়গুলো আমরা তাদের সামনে তুলে ধরেছি। সো মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক, উনি আমার নেত্রী, ওনার যে বক্তব্য, সেই বক্তব্যের সাথে দ্বিমত করার কথা তো নাই। যেমন বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব,
ওনাকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে বলা হলো, ঠিক আছে। তো বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকে তো পাওয়া গেল ভারতে। আপনি লক্ষ্য করে দেখেন, যেমন আমার বন্ধু সহযোদ্ধা ইলিয়াস আলীকে নিয়ে এখনো কথা হচ্ছে। আমার কাছে রেকর্ড আছে যে মির্জা আব্বাস সাহেব বলেছিলেন তখন যে ইলিয়াস আলীর সাথে বিএনপির তৎকালীন অর্থমন্ত্রী, মরহুম অর্থমন্ত্রী, আল্লাহকে বেহেশত নসিব করুক, সাইফুর রহমান সাহেবের অন্তর্দ্বন্দ্ব আছে, এটা একটি অন্তর্দ্বন্দ্বের শিকার। এই যে কথাগুলি আছে, সো কোনো জিনিস ফাইনালি না হওয়া পর্যন্ত, বিচার বিভাগ দ্বারা মূল্যায়িত না হওয়া পর্যন্ত আপনি তো বলতে পারি না যে হু ইজ গিলটি এন্ড হু ইজ রং। শামীম ভাই, আমি আপনাকে একটু, আপনি কি বলেন খুনের কথা, রাইট, জি বলেন। জি, আপনি নজরুল ইসলাম সহ নারায়ণগঞ্জের র্যাবের ক্ষেত্রে আপনি স্পষ্ট বলেছিলেন যে র্যাব এরকম অনেক কাজ করছে, নারায়ণগঞ্জে করছে। জি, সেটি আপনি একটু যদি বলেন যে আপনি এখনো এরকম মনে করেন। আমি বলতে চাচ্ছি, দেখেন, যখন নারায়ণগঞ্জে 7 মার্ডার হলো, আমি কিন্তু উইদিন 45 মিনিটসের মধ্যে, 45 মিনিটের মধ্যে দেশের সর্বোচ্চ জায়গায় আমি এই খবরটা পৌঁছেই দেই, কারণ আমার কাছে খবর এসেছিল যে এই ঘটনা র্যাব দ্বারা সংগঠিত হয়েছে, র্যাবের কিছু মানুষ দ্বারা সংগঠিত হয়েছে, এই মেজর আরিফ সহ এরকম যারা আছে। হ্যাঁ, এবং আমি বিষয়টাকে আগের থেকে আজ করছিলাম যে এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে, বিকজ তারা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল। ডিস্ট্র্যাক্ট হয়ে, যেহেতু আমি এলাকার মানুষ, আমাকে সবকিছু খবর রাখতে হয়, এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কেও জানিয়েছিলাম বিষয়টা যে সামথিং ইজ গোয়িং অন, বাট এত বড় দুর্ঘটনা হবে এটা আমি বুঝতে পারিনি। কিন্তু দেখেন, যখন এই ঘটনা ঘটলো, আমি কিন্তু আমার ভয়েস রেজ করেছি, এবং এই জন্য আমার জীবনের শঙ্কা ছিল। কিন্তু আমি সমর্থন পেয়েছি কার? আমি সমর্থন পেয়েছি জাতির পিতা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এবং তখন যখন র্যাবের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, তারা আমাকে তখন ভুল বুঝেছিলেন, কিন্তু 48 ঘন্টা পার হতে হতে ওরা যখন তদন্ত করে দেখলেন যে আমার কথা সত্য, তার পরিণতিতে কিন্তু সাবজেক্ট এইটা যে খুন হয়েছে এটা সত্য, এইটার চেয়েও বড় সত্য হচ্ছে এত বড় বড় উচ্চ পদস্থধারীরা এখনো কিন্তু জেলখানায় আছেন, এবং অনেকের যাবজ্জীবন হয়েছে, অনেকের ফাঁসি হয়েছে। শামীম ভাই, আপনাকে শুধু প্রশ্নটি করে অপরাধ হবে, কিন্তু বিচার হবে কিনা সেটি দেখার বিষয়। শামীম ভাই, আপনাকে প্রশ্নটি করে রাখি, আমি ফারুক ভাইকে শুনে এসে আপনাকে শুনবো। প্রশ্নটি হচ্ছে যে আপনি নারায়ণগঞ্জের 7 মার্ডারের ক্ষেত্রে যেরকম ভয়েস রেজ করেছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা যারা ওইখানে নারায়ণগঞ্জে ছিলেন তাদের সবার বিরুদ্ধে এরকম কোনো সিচুয়েশন আর এই গত 4-5 বছরে হয়েছে কিনা যে আপনি ভয়েস রেজ করতে পারতেন? আমরা আপনার কনসেন্সের কাছে সেই প্রশ্নটি রাখলাম। আমরা ফিরছি আপনার কাছে, আমি একটু জনাব জয়নাল ফারুকের কাছে যাই। জনাব জয়নাল ফারুক, এই কথা এখন সবচেয়ে বেশিবার বলা হয় যে বিএনপি গুমের সংখ্যা বাড়িয়ে বলে, অবাস্তব তালিকা দেয়, অন্য সময় বাংলাদেশের সরকারকে বিব্রত করার জন্য অনেক কথা বলে। আমরা নিজেরাও দেখেছি যে অনেক কথা বলে, আমরা নিজেরাও দেখেছি যে অনেক সময় বিএনপির দাবির সাথে মূল দাবি অনেক সময় মিলে না। প্রসঙ্গক্রমে আমি 2013 সালের মে মাসের 5 মের ঘটনার পরে আমি বিএনপির একটি প্রেস কনফারেন্সে দাবি করা হয়েছিল 2500 মানুষকে খুন করা হয়েছে, যেটা আসলে পরবর্তীতে মনে হয়েছে যে একটু ইনফ্লেটেড নাম্বার। সেই ব্যাপারে আপনি আসলে কি বলবেন, জনাব জয়নাল ফারুক?